আজকে আড্ডা উইথ অরিত্রতে একটা নতুন রকমের এপিসোড। আজকে আমরা অনেকজন ডিরেক্টরকে একসাথে পেয়েছি। কবিতা, কৌশিক দা, শিবু দা, পরম দা, জয়দীপ দা, আশকারত দা, অনির্বাণ দা, সুদেশনা ম্যাম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ডিরেক্টর্স গিল্ড ভার্সেস ফেডারেশন, যেটা লাস্ট কিছু মাস ধরে আমরা শুনতে পাচ্ছি। আমি কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখুন, আমি একটা জিনিস প্রথমে ক্লিয়ার করে দিই, আমি মানে আপনাদের প্রত্যেকেরই কাজের ফ্যান, কিন্তু এখানে কোয়েশ্চেন্সগুলো একটু আপনাদের দিকে টার্গেট করে আছে, ঠিক আছে? আপনারা একটু ক্ল্যারিফাই করে দেবেন, কেউ পার্সোনালি কিছু জিনিসটাকে নেবেন না। তো আমি কালকে আপনাদের প্রেস কনফারেন্সটা দেখছিলাম, সেখানে আপনারা বারবার বলছেন যে ফেডারেশনের নিয়মের কারণে নাম্বার অফ প্রোডাকশনস কমে যাচ্ছে প্রতি বছর, তাদের ক্ষতি হচ্ছে, টেকনিশিয়ানদেরই ক্ষতি হচ্ছে। কিন্তু এটা তো একটা ফ্লিপ যুক্তি এরকমও দেওয়া যাচ্ছে যে বাংলা ছবি তো চলছে না, তার রেভিনিউ জেনারেট করবার কোনো ওয়ে আউট নেই। ওটিটি বন্ধ হয়ে যাচ্ছে, ওটিটি এখান থেকে গুটিয়ে যাচ্ছে, টেলিভিশন কিনছে না রাইটস, তাই জন্য কেউ লগ্নি করতে হয়তো আসছে না, হয়তো ফেডারেশনের কারণে নয়, হয়তো যেহেতু ছবি চলছে না বা সেল হচ্ছে না, টাকা রিটার্ন করতে পারছে না প্রডিউসারকে, ফিনান্সার, তাই জন্য হয়তো লগ্নি করতে আসছে। এবং তার সাথে কম্বাইন কোশ্চেনটা এটা যে আজকে ডিরেক্টরসরা বসে আছে, যারা সাপোজ ফরচুনার গাড়িতে চড়ছে, আরবানাতে থাকছে, তারা অনেক বেশি প্রিভিলেজড। সেখানে একটা টেকনিশিয়ান অনেক বেশি ভালনারেবল পজিশনে আছে। তার যদি একটা পেমেন্ট প্রডিউসার না দেয় বা তাকে যদি এক্সপ্লয়েট করে নেয় বেশি, মানে ওভার টাইম করিয়ে নিয়ে, তো সেটাকে তো দেখার জন্য তো একটা বডি তো দরকার। তো তাহলে আপনারা এই প্রিভিলেজ লেন্স থেকে কি করে আন্ডার প্রিভিলেজদেরকে দেখছেন এবং সেটা বলছেন যে না, এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমরা মানব না? খুব ভালো প্রশ্ন। স্টার্ট করুন। আমি স্টার্ট করি। আমরা এখানে যারা বসে আছি, আমাদের নানান রকম কিছু প্রিভিলেজ আমাদের আছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে অর্জন করেছি। সব সময় যে এটা আমরা সিনেমার মাধ্যমে করেছি তা কিন্তু নয়। আমি মাঝে মাঝেই সাংবাদিকতা করেছি, আমি অন্য আরেকটা ব্যবসা করেছি, এরকমভাবে করতে হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু টেকনিশিয়ান, এবং টেকনিশিয়ানের জায়গা থেকে আমাদের এখানে 400-র ওপরে ডিরেক্টর রয়েছে। তাদের মধ্যে আমরা টেলিভিশন এবং অন্যান্য জায়গায় আমরা যে মুখগুলো দেখতে পাচ্ছি, তাদেরকে দেখে মনে হয় তারা ভীষণ চকচকে এবং তাদের এরকম একটা অবস্থা। সেটা কতজন আছে সেরকম? 10 জন, 15 জন, 20 জন, বাকি 400 জন, তাদের অবস্থার কথাটা কে জানে? এই জায়গাটা থেকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই চাকচিক্যটা দিয়ে লড়ছি না, আমরা কিন্তু লড়ছি হচ্ছে সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির জন্য, যাতে এই যে রয়েছেন আমাদের মধ্যে একজন কলিগ, তিনি বাধ্য হয়ে ফুটপাতে একটি দোকান দিয়েছে, এই রকম অবস্থায় আমরা কিন্তু চলে গেছি। এই যে জায়গাটা, যেটা এখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে হ্যাঁ, এরা কি করে বলে টেকনিশিয়ানদের পেটে লাথি মারছে, টেকনিশিয়ান আমরাও, আমাদেরও পেটে লাথিটা পড়ছে। আমি এটার সঙ্গে যোগ করতে চাই যে আমাদের যে কজনকে দেখা যাচ্ছে সামনে, তাদের দিয়ে গোটা সমষ্টি পরিচালক সমষ্টিটাকে জাজ করলে বিরাট ভুল হবে, এক। আর দ্বিতীয় পার্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এটার কি কোনো প্রয়োজন নেই? অরিত্র, তুমি জিজ্ঞেস করলে যে যারা টেকনিশিয়ান হয়ে কথা বলবে। একটি ট্রেড ইউনিয়নের প্রচণ্ড রকম প্রয়োজন আছে, যে কোনো ইন্ডাস্ট্রিতেই ট্রেড ইউনিয়নের প্রয়োজন থাকে। তার সেই প্রয়োজনটা কোথায় থাকে না, সেই ট্রেড ইউনিয়নটি ঠিক মতো ঠিক সময়, তুমি বলে না টাকা পাচ্ছে কিনা টেকনিশিয়ানরা, এক্স্যাক্টলি যে কোনো ট্রেড ইউনিয়নের এই ধরনের নেগোসিয়েশনগুলোই কাজ। একটা ট্রেড ইউনিয়নের কাজ নয় একজন প্রযোজক বা পরিচালককে বলে দেওয়া যে আপনাকে ন্যূনতম এতগুলো লোক নিয়ে একটা কাজ করতে হবেই। একটা ট্রেড ইউনিয়নের কাজ এটা নয় যে একদিন তোমার ধরো 15 দিন শ্যুট একটা জিনিসের, ঠিক আছে, তার মধ্যে 10 দিন তোমার সম্পূর্ণ এক ঘর আলো করে বড় শ্যুট যেরকম আর কি, আর 5 দিন তোমার রাস্তায় দুটো চরিত্রকে নিয়ে শ্যুট আছে। একটা ট্রেড ইউনিয়ন এইটা এসে বলে দিতে পারে না যে আমি 10 দিন 5 দিন জানি না, 15 দিন আপনার শ্যুট, 15 দিন আমরা যে ন্যূনতম লোক বলে দিয়েছি, আপনার লাগুক চাই না লাগুক, আপনাকে অতগুলো লোক নিয়েই কাজ করতে হবে। একটা ট্রেড ইউনিয়ন বলে দিতে পারে না যে টেলিভিশনে 14 ঘন্টার নিয়ম একটা ঠিক হয়েছে বলে ওটিটিতে, কারণ সেটাও নাকি 25 FPS এ শ্যুট হয় বলে আপনাকে ওটিটিতে, যেটা 15 থেকে 25 দিনের মধ্যে শুটিং শেষ হয়ে যায়, সেটাতেও আপনি 14 ঘন্টাই শ্যুট করতে পারবেন, তার বেশি পারবেন না। মানে পয়সা দিলেও চাইলেও পারবেন না। টেকনিশিয়ানদের যদি বলা হয় তোমাদের ওভারটাইম দেওয়া হবে, প্লিজ কাজটা করে দাও, আমার একটা লোকেশন আছে, সেই লোকেশনটা ভীষণ এক্সপেন্সিভ, কাল থেকে আর পাবো না, তা সত্ত্বেও আপনি পারবেন না। এইটা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে না। একটা ট্রেড ইউনিয়ন মনোপলি তৈরি করতে পারে না, যেখানে তারা বলে আপনারা বাধ্য শুধুমাত্র আমাদের সংগঠন থেকেই লোক নিতে হবে আপনাকে, আপনি অন্য কোনো সংগঠনের লোক নিতে পারবেন না। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একজন মানুষ বা একজন শ্রমিক বা একজন কর্মী, একজন কলাকুশলী, তিনি একটি ট্রেড ইউনিয়নের অংশ হবেন কি না, এটা তার চয়েস, যে কোনো ইন্ডাস্ট্রিতেই তাই। সেটার সঙ্গে তার কাজ করতে পারা বা না পারা নির্ভরশীল নয়। আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়েছে যে তাকে ট্রেড ইউনিয়নের সদস্য হতেই হবে, না হলে তিনি কাজ করতে পারবেন না। এখানে শেষ নয়, তার কাছে অপশন নেই, 2 বা 3টে ট্রেড ইউনিয়ন নেই, তার কাছে একটি সংগঠন আছে, তারই সদস্য তাকে হতে হবে, আদারওয়াইজ তিনি কাজ করতে পারবেন না। এটা
এটা রাইট টু ওয়ার্কের বিরোধী, আমাদের সংবিধানের বিরোধী। আরও বলতে থাকতেই পারি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ফিল্ম ইনস্টিটিউট রূপকলা কেন্দ্র তার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেয় একটি ট্রেড ইউনিয়ন। একটি ট্রেড ইউনিয়ন এটি কাজ না। ট্রেড ইউনিয়নের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, মানে ঐতিহাসিকভাবে আছে, তার একটি এখতিয়ারের মধ্যে থেকে আছে, তার এখতিয়ারের বাইরে থেকে নেই। একটি ট্রেড ইউনিয়ন যেরকম একটি পার্লামেন্ট বা একটি কোর্ট বা একটি পুলিশ সিস্টেম ট্রেড ইউনিয়ন হতে চাইতে পারে না, তেমনি একটি ট্রেড ইউনিয়ন হঠাৎ করে পার্লামেন্ট, কোর্ট বা পুলিশ সিস্টেম হতে চাইতে পারে না। এটাই তুমি যে প্রশ্নটা করলে সেটা খুবই দারুণ একটা প্রশ্ন। আমি শুধু বলতে চাইছি যে তুমি নিশ্চয়ই জানো বা দর্শকদেরও জানাতে চাই যে আমাদের সিনেমার যে প্রোডাকশন ইউনিট, মানে যেখানে আমাদের শুটিং হয়, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি বলে গণ্য হয় না কাগজে কলমে। আমাদের যে এক্সিবিশন হয় সিনেমার, সেটা ইন্ডাস্ট্রি বলে গণ্য হয়, ঠিক আছে, আইনের চোখে। ফলত এখানে যেটা আসছে, ফিনান্সিয়ালি দিস ইজ নট লেভেল প্লেইং ফিল্ড। এবারে সিনেমার ইতিহাস যদি 130 বছর হয়ে থাকে বা 40 বছর, তাহলে গোড়া থেকে অর্থনৈতিক এই অসাম্যটা সিনেমার সাথে জুড়ে আছে। হিরোকে দেখা যায়, তাই সব থেকে বেশি টাকা সে পায়। হিরোকে কিভাবে দেখানো হবে পরিচালক ঠিক করে, তারপরের টাকাটা সে পায়, বা যদি হিরোর থেকে সে বড় হয় সে পায়। তাহলে যদি এরকম পৃথিবীব্যাপী একটা আন্দোলন শুরু হয়, যিনি ট্রলি ঠেলেন এবং যিনি পরিচালনা করেন তার অর্থকরী উপার্জন এক হবে, আমার ব্যক্তিগতভাবে বা আমাদের ব্যক্তিগতভাবে তাতে কোনো আপত্তি থাকতে পারে না। একজন টেকনিশিয়ান আরবানায় থাকবেন কিনা, একজন টেকনিশিয়ান একটা ফরচুনারে চড়বেন কিনা, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু এই প্রশ্নটার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে প্রিভিলেজ লেন্স নিয়ে নন প্রিভিলেজ বা পার্শিয়ালি প্রিভিলেজদের কথা বলা যায় কিনা, তাহলে দেশের রাজনীতিটাই উল্টে। পৃথিবীর রাজনীতি একজন মিনিস্টার যে ঘরে বসে থাকে, সেই ঘরের যে সাইজ, গ্রামগঞ্জ ছেড়ে দাও, আজাদগড়ে সেই ঘরে অন্তত 80 জন লোক থাকে। তারা কিন্তু ওই ঘরটায় বসে ওই 80 জনের কথাই ভাবছেন। সো ভাবার কথা বলছেন, তুমি এটা বলতে পারো না, তুমি এটা বলতে পারো না যে আমরা যে অর্থনৈতিক অসাম্যের মধ্যে আছি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের একজন ইলেকট্রিশিয়ান যে টাকা পান এবং পরিচালক যে টাকা পান, সেই অসাম্য আমরা গড়ে তুলি। এবার এটার পেছনে দীর্ঘ আলোচনা চলে আসবে, শিক্ষা চলে আসবে, ওই চলে আসবে, গঠনতন্ত্র চলে আসবে, সরকার চলে আসবে, সব কিছু চলে আসবে। কিন্তু একমাত্র 5তলা বাড়ি বা একটা গাড়িতে চড়ি বলেই ইন্ডাস্ট্রির নন প্রিভিলেজ বা পার্শিয়ালি প্রিভিলেজ ক্লাস নিয়ে কথা বলা যাবে না। আমার মনে হয় হিসেবটা একটু, মানে রাজনীতির হিসেবটাও গুলিয়ে যাবে। অরিত্র, একটা তুমি একটা বক্তব্য করেছো, সেটা হচ্ছে যে 137-এর সঙ্গে ছবি কমে গেছে, সেটার জায়গাটা খুব ইম্পর্টেন্ট কথা। খুব ভালো কথা। ফড়িং ছবিটা রিলিজ করেছিল, ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিটা রিলিজ করেছিল পুজোর ঠিক 1 সপ্তাহ আগে। ছবিটা যখন রিলিজ করেছিল সবার খুব ভালো লাগলো, দুর্দান্ত লাগলো। ছবিটা চালানো হলো না কেন? যে প্রডিউসার লগ্নি করেছিল তার মনের ব্যথাটা কী হলো, সেই লোকটা তো ফাঁকা হাতে চলে গেল। আমি তো একটা প্রডিউসারকে চলে যেতে দিলাম। এবার এটা ফড়িং কবে হয়েছে? এই পুজোতে। কারেক্ট, আমি বলছি 2013। আমি একটা ছবির কথা বলছি। এরকম যে ছবি চলেছে, আমি ধরা যাক আমি বলছি যে আমার রসগোল্লা বলে একটা ছবি, আমি ডিরেক্টর ছিলাম না, ডিরেক্টর কেউ অন্য কেউ ছিল, 45টা সিনেমা হল পাইনি, একই সঙ্গে রিলিজ হয়েছিল, সেখানে 0 রিলিজ করেছিল। যেখানে রসগোল্লা বাংলার ঐতিহ্যের কথা বলে, আমি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের কথা বলবো। হ্যাঁ, আমি রসগোল্লা ছবিটা 2বার স্যাটেলাইটে বিক্রি করেছি। যে কোনো প্রডিউসার জানে 2বার কোনো স্যাটেলাইট চ্যানেল যে ছবি কেনে, তার মানে তার রেটিং আছে বলে তাই। বড় বড় অনেক লোকেদের ছবি 2বার স্যাটেলাইট কেনে না। তো এবার আমার বক্তব্যটা হচ্ছে, রসগোল্লা তখন 45টা সিনেমা হল পায়নি কেন? একটা দক্ষিণ কলকাতা শহরের একটা নামি একটা সিনেমা হলে রসগোল্লার ব্যানার লেগেছিল, সেই ব্যানারটা নামিয়ে দেওয়া হয়েছিল। সেই মালিক নববর্ষের দিন 1 জানুয়ারি আমায় ফোন করে বলেছিল আমায় ক্ষমা করে দিও। ইতিহাসে লেখা থাকবে রসগোল্লা কালেকশান তৈরি হয়নি। আমার জায়গায় ক্ষতিটা কোথায় হলো অরিত্র? রসগোল্লা যদি ব্লকবাস্টার সার্কুলেশন যদি 10 কোটি টাকার ব্যবসা করতো, আজকে রসগোল্লার দেখা দেখি 20টা লোক আজকে রসগোল্লার ধরনের পিরিয়ড ছবি করতো। তাহলে কী হলো? পিরিয়ড ছবিও করতো, নতুন হিরো ছিল, নতুন হিরোইন ছিল। আমি কি হলো, আমি নিজেই তো কমে গেলাম। বললাম বাবা কি দরকার ভাই, এখন ওরম ধরনের ছবি করবো না, সেফ। তাহলে কি হলো? বাকি এই যে তোমরা বলো সেফ জোন, কম জিনিসের ভেতরে, তুমি একটা ইন্ডাস্ট্রি যখনই নতুন কিছু করতে, একটা জিনিস মাথায় রাখবে, চেহারাটাই হচ্ছে দ্য ফিল্ম পলিসি শুড বি দেয়ার টু প্রোটেক্ট দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য টেকনিশিয়ানস অফ কোর্স। এবার এটা কি একটা পিরিয়ড ছবি মানে, আই এম সেটিং এ সিম্পল অঙ্ক, একটা ডাকাতিয়া বাসি হিট করা মানে একটা সিঙ্গারের সাথে একটা ননীচোড়া দাস বাউল, আজকের দিনে দাঁড়িয়ে ননীচোড়া দাস বাউল পার শো 70,000 টাকা নেয়।
যার কোনো রেটই ছিল না, সে আজকে ওইখানে চলে গেছে, রাস্তায় রাস্তায় গান করে বেড়াতো। সে আজকে ওইখানে চলে গেছে। সারা ডিসেম্বরে তার কোনো ডেট নেই। আমি গর্বিত। আমি বলছি একটা হিট এই জায়গায় দিয়ে দেয়। তো আমার বক্তব্য, এটা কি বারবার, এটা তো সম্ভব হতে না, কেরিয়ারে কোনোদিন সম্ভব যে আমি প্রত্যেকবার বহুরূপী হবে? কিন্তু ভগবান অপার করুণা তাই হয়ে গেছে। লাখ পৃথিবীতে হিট ব্লকবাস্টার লাখ ছাড়া আর কিছু হতে পারে না। তুমি একই জিনিস করবে, আমিও একই জিনিস করব, হবে না। কাবেরী অন্তর্ধান হিন্দি ছবি এসছে, চালায়নি কেন? চালায়নি কেন? আমার স্টেটে ও ছবি চালায়নি। একটা সিনেমার সাকসেস একটা ইন্ডাস্ট্রিকে তুলে ধরে। আর একটা জিনিস হচ্ছে লেন্সিংটা গন্ডগোল, যেটা ও বলছিল, এই যে প্রশ্ন উঠছে যে ও একটা বড় গাড়িতে চড়ে, ও একটা বড় বাড়িতে থাকে, আমরাই কিন্তু আবার আনন্দ করি একটা শাহরুখ খান রেলিং উঠে হাত ছড়ায় যখন, সে তার বহু মেহনত করেছে ওখানে সেই জায়গায় পৌঁছেছে। এমনি এমনি তো কারোর পারিশ্রমিক বাড়ে না। সে কোনো, যেটা ও বললো যে রেজাল্ট দিলে তখন তার পারিশ্রমিক বাড়ছে, সে রেজাল্ট দিচ্ছে বলে সবাই ওখানে গিয়ে পৌঁছচ্ছে। আমাদের এই ফোকাসটা দিয়ে মালিক পক্ষ শ্রমিক পক্ষ এটা করে না, যে একটা জমানায় ছিল না মালিক পক্ষ শ্রমিক পক্ষ করে একটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুদেশাদি আরেকটা আমি ইন্টারাপ্ট করে বলছি, আরেকটা জিনিস খুব বড় জিনিস, সেটা হচ্ছে সহজ অঙ্ক। একটা থালা আছে, সেটা ভাত আছে, এবার যত তুমি থালাটার অনেকগুলো লোক খেতে আসছে, তুমি মার্কেটটা যখন ছোট করে দিচ্ছ, সেই মার্কেটে খাবারতে সবাই তো খেতে আসছে না, সেটা নিয়ে মারামারি হচ্ছে, এ ওকে খারাপ বলছে, ওকে খারাপ বলছে। তুমি মার্কেটটাকে বড় করে দাও না। আজকে রিমা দাস ভিলেজ রকস্টার বানিয়েছে 4টে লোককে নিয়ে। আমি বলছি রিমা দাসের ওই ছবি মিনিমাম 4-5 কোটি টাকার ব্যবসা করেছে। ওই ছবি তো চলেছে, বিভিন্ন জায়গার থেকে রোজগার করেছে। তো আজকে কি হলো, ও যখন ওই টাকাটা এলো, যে প্রডিউসার হোক, সে তো ভিশন হলো আরেকটু বড় ছবি করব। তুমি তো প্রথম ধাক্কাতেই তার হাঁটুটা ভেঙে দিচ্ছ, সে তার ছবি করবে না। তাতে আমি প্রডিউসার পাচ্ছি না, আমি তো ফোর্ডিংয়ের প্রডিউসারটাকে আবার মিস করব। আমি কেন পেলাম না? ইন্দ্রনীল রায়চৌধুরীকে সাকসেস কেন দেয়নি? আজকে ওটা ব্লকবাস্টার ছবি ছিল, আমি বলছি না না অরিত্র যে কথাটা না, 138টা ছবি ছিল, বলছি যে কেন 32টা ছবি হয়ে গেছে। এটার একটা কারণটা একটা মাথায় রাখতে হবে। 92টা ছবি যে কমে গেল, 92 জন ডিরেক্টর কাজ করেনি, কত হাজার টেকনিশিয়ান কাজ করেনি। এই ফলটা কেউ দেখছে না যে কতগুলো টেকনিশিয়ান না খেয়ে বসে থাকছে। এত যে ছবি পড়ে যাচ্ছে, এত সিরিয়াল কমে যাচ্ছে, হাজার হাজার লোক কাজ পাচ্ছে না। সংকটটা রিয়েল, সংকটটা বর্তমান, সংকটটার একমাত্র কারণ ফেডারেশন, সেটা কেউ বলছে না। সংকটটাকে ত্বরান্বিত করছে ফেডারেশনের নিয়মগুলো, সংকটটাকে আরো গভীর করে তুলছে, বাড়াচ্ছে। এটা হচ্ছে এক কথায় বলতে গেলে। আমি এবার একটা সেকেন্ড কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন। তো আমার কথা হচ্ছে যে এই যে ফেডারেশন যেটাকে বলা হয়েছে, এটা তো 2011 পর থেকে এসছে, মানে এরকম ভাবে বলা হচ্ছে না, ছিল আগে থেকে, বাট এই যে এইগুলো। তা আমার কথা হচ্ছে যে এত দিন ধরে, এত বছর ধরে কেউ এটা হলো না কেন? না, এটা এখানে আমি আবার আগে বলতে চাই, এটা কিন্তু হয়নি তা না। আচ্ছা, এখানে আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন ক্লাব করি এখানে মানে এটা দর্শকদের কোয়েশ্চেন আর কি, এটা আমরা কমেন্ট সেকশনে পেয়েছি, সেখান থেকে আমার পিক করা তো। সেটা হচ্ছে যে আমি নাম করি বলছি, রাহুল মুখার্জি যখন ব্যাপারটা হলো, সেই ছবিটা যখন আটকে দেওয়া হলো, তখন সবাই গেল। এবার এখানে দর্শকের প্রশ্ন হচ্ছে যে এরকম আগেও তো অনেক ডিরেক্টরদেরকে করা হয়েছে, তখন কেন সবাই একর সাথে আসেনি? সেকেন্ড হচ্ছে যে রাহুল মুখার্জি ছবিটাতে আসা হয়েছে, তার মানে বিকজ সেটা একটা যে ব্যাকিং এ যে প্রোডাকশন হাউস ছিল, সেটা বিশাল নাম করা প্রোডাকশন হাউস, বড় প্রোডাকশন হাউস। তো এইটা তোমাদের কি বক্তব্য? আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই। এটা গত 4 মাস আগে শুরু হয়েছে এরকম নয়। আমি একটা কাজ করেছিলাম এসকে মুভিজের, সেটা 2017 সালের একটা ছবি, এবং সেটা একটা ছবি ছিল না, আমি 2টো ছবি করার জন্য লন্ডন গেছিলাম। এবং আমাদের 19 জন যে টেকনিশিয়ান নিয়ে যাওয়ার যে নিয়ম আছে ফেডারেশনে তথাকথিত, সেই নিয়ম মেনেই 19 জনকে নিয়েই আমরা গেছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে 2 জনের ভিসা হয়নি, এই কারণ দেখিয়ে তারা পরে পৌঁছেছে বলে একটা পুরো ছবি শুটিং হওয়ার পর আর একটা ছবিকে শুটিং করতে দেওয়া হয়। এবং টোটাল ইউনিট ওই রকম একটা পরিস্থিতির মধ্যে, যেখানে অলরেডি হোটেল বুক, অলরেডি লোকেশন বুক রয়েছে, ইংল্যান্ডের মতো জায়গায় বসে, সেটা নিয়ে আমাদের ফিরে আসতে হয়েছিল। এর সময় এসকে মুভিজ এই ফেডারেশনের এগেনস্টেই একটা স্টেপ নেয় এবং তারা কোর্টে যায়। সেই জিনিসটা নিয়ে আমরা আমি অন্তত ডিরেক্টর হিসেবে এই ফেডারেশনের কাছে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি একটা লড়াই করেছিলাম যে আমি এই নিয়মটা মানি না। এবং তখন আমার কাছে ফোন এসেছিল যে আপনি কেন যাচ্ছেন। এবং সেই ছবিটা আমি পরে যখন শ্যুট হয়েছিল, লন্ডনে শ্যুট করেছিলাম, এবং বম্বের ক্যামেরাম্যান নিতে হয়েছিল আমাকে হায়দ্রাবাদে গিয়ে কলকাতার পার্টটা শ্যুট করতে হয়েছিল। তো এই বিষয়টা চলে আসছে কিন্তু বহুদিন ধরে। এটা আমাদের খুব ভালো লক্ষণ যে আমরা রাহুলের ব্যাপারটার সময় আমরা সবাই একসাথে এসছি। পারমিতা মুন্সি একসময়
এই কয়েক মাস, এই পারমিতারটাই বলতে চাই আমি। হ্যাঁ, তো উনিও বিপদে পড়েছিলেন, তখনও তাকে নানান রকম কিছু করতে বলা হচ্ছিল এবং তিনি সেই অনুযায়ী একটা সাসপেন্ড হয়েছিলেন। তার কিছু টেকনিশিয়ান, 9 জন টেকনিশিয়ান সাসপেন্ড হয়েছিলেন। তো বিষয়টা এটা নয় যে আমরা কেন এতদিন বলিনি, বলে আমরা আসছি। একজন পরিচালকের কাজ তো ফেডারেশনের সাথে লড়াই করা নয়, সে তার নিজের কাজটা তো করবে। সেই কাজটা করতে গিয়ে যখন পাশ থেকে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, তখন আগে সে চেষ্টা করে ঠিক আছে এগুলোকে কী করে সাবসাইড করা যায়, করে নিয়ে আমি নিজের কাজটা করি। এবার এটা ক্রমাগত যদি একটার পর একটা ডিরেক্টরের উপর চলতে থাকতো, তাহলে হয়তো জিনিসটা অনেক আগেই আমরা একত্রিত হতে পারতাম। কিন্তু রাহুলের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ফেডারেশন এমন একটা বিষয় করলো যে রাহুলকে সাসপেন্ড করা হবে, সেটা ডিরেক্টরস গিল্ডকে জানানো হলো। ডিরেক্টরস গিল্ড খতিয়ে দেখলো যে রাহুলের কোনো দোষ নেই, তারা বললো আমরা সাসপেন্ড করব না। ফেডারেশন বললো তোমরা যদি সাসপেন্ড না এখানে করো একটু তাহলে আমি বলবো, হ্যাঁ বলো। এটা টেকনিক্যালি আমি বলছি কি বলো। হয়েছিল। রাহুলের ক্ষেত্রে রাহুল বিদেশে গিয়েছিল এবং ও এখান থেকে 19 জন নিয়ে যায়নি, বা যারা ওর সঙ্গে এখানে শুটিং করেছিল তাদের কাউকে নিয়ে যায়নি। সেই জন্য এবং ওর শুধু ক্যামেরাম্যান নিয়ে গিয়েছিল এবং ওর নিজস্ব গিল্ড বহির্ভূত কিছু লোকজন হয়তো ছিল। তারপরে ও আসার পর আমাদের ডিএইআইকে বারবার এটা বলা হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল যে ওকে সাসপেন্ড করো তোমরা। সাসপেন্ড মানে হচ্ছে যে ওর কর্মবিরতি। সাসপেনশন কিন্তু ইজ নট অলওয়েজ দ্যাট অ্যান্ড ইট ইজ নট দ্যাট। এবং আমরা ওর যখন নতুন ছবির সময় হয় তখন আমরা যখন ওকে নিয়ে যাই, ও গিয়ে ক্ষমাও চায়, ও বলে যে ঠিক আছে দোষ হয়ে গেছে, কারণ আমরা চেয়েছিলাম যে ওর শুটিংটা সুষ্ঠুভাবে হয়ে যাক। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি গিল্ড, ওই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে আমি এবং সুব্রত ছিলাম, প্রথমে ওরা আমাদের ফোর্স করেছিল যে ওকে সাসপেন্ড করতেই হবে। রাহুলকে যখন আমরা বলি, রাহুল বলে ঠিক আছে করে দাও, তাহলে আমি অন্য কিছু করে কাজ করব। তো সেটা করা হয়েছিল, কিন্তু তারপরে ওরা বলতে থাকলো যে রাহুল ওরই স্ক্রিপ্ট ওই সব করেছে, ওকে কোথাও ফ্লোরে আসতে দেবে না ওরা। তখন আমরা সবাই একত্রিত হই, এটা হচ্ছে 25 তারিখে সবাই মিলে, ওর শুটিংটা ছিল 27, 25 তারিখে আমাদের ডিরেক্টরস ইসি মিটিং হয় এবং সেখানে আমরা ডিসাইড করি যে, এবং এরা সবাই আমাদের বোঝায় যে অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি আমরা এটা ভুল করেছি, সাসপেন্ড করে। আমি এটা একটু খোলসা করে দিচ্ছি। সেটা হচ্ছে রাহুলকে সাসপেন্ড করা হয়, সেটা রাহুলের কথার ভিত্তিতে, কারণ রাহুল বলে যে আমি ছবিটা করতে চাই, আমি এখানে ডিরেক্টর হিসেবে থাকার দরকার নেই, আমার যে সিনেমাটোগ্রাফার সৌমিক দা এটা মানে ডিরেক্ট করবে, আমি ওখানে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবো। এবং ঠিক আছে তুমি শিওর বলে আমরা করছি। ফেডারেশন আমাদের কাছে বারবার এটা আমরা করেছিলাম। করার পরে দেখা যায় যে ও যে ক্রিয়েটিভ প্রডিউসার রয়েছে, সেই ক্রিয়েটিভ প্রডিউসারেও মানে ক্রিয়েটিভ প্রডিউসার হলেও ফেডারেশন ওর সাথে কাজ করবে না। ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত পেপারস ছিল, আমরা ওর কথাতে ওকে সাসপেন্ড করেছিলাম। ওকে যদি কাজই না করতে দেওয়া হয় তাহলে আমরাই বা ওকে সাসপেন্ড করবো কেন? এবং আমরা এটাও ফাইন্ড আউট করি তখন যে কোনো বেআইনি। আমি না তারও আগে একটা গোড়ার কথা একটু বলবো। হ্যাঁ, এখানে একটা বড় ঘিচ আছে, এটা তোমরা দুজনে কেউ মেনশন করলে না। সেটা হচ্ছে রাহুলের ঘটনাটা মানে সূত্রপাতটা কিভাবে হয়। রাহুল একটা প্রচার করছিল এই কলকাতায়, সেটা ফেডারেশন জানতে পারে তার মূল প্রযোজক সংস্থা টেকনিক্যালি হচ্ছে বিদেশি, মানে বাংলাদেশের একটি সংস্থা। তখন তারা বলে আমাদের 3 গুণ পেমেন্ট লাগবে। তাদেরকে বলা হয় যে বিদেশি মানেই তো আর হলিউড নয়, কিন্তু আবার না, তাতেও তারা বলেন যে আমাদের বেশি টাকা লাগবে। তখন এই বাগবিতণ্ডার পর কলকাতা শহরে যে 4 দিন শুটিং হয়, তার অতিরিক্ত ওই 2 গুণ বা 2.5 গুণ টাকা দিয়ে শুটিং স্থগিত করে দেয় চরকি। কারণ তারা দেখে যে তারা যদি ওই 3 গুণ বা 4 গুণ টাকা দিয়ে তারা এই পুরো প্রোডাকশনটা করলে তাদের কোনো মানে ভায়াবলই হচ্ছে না প্রজেক্টটা, তাই জন্য তারা বন্ধ করে দেয়। তারপর তারা বলেন আমাদের দরকার নেই পশ্চিমবাংলায় ভারতবর্ষে শ্যুট করার, আমরা আমাদের দেশে শ্যুট করব। তাহলে কি হলো, তোমরাই বললে যে বিদেশি শ্যুট, বিদেশি প্রোডাকশন, তোমরা তার জন্য বেশি টাকা নিলে, রাইট? করে প্রোডাকশনটি কি বললো, ঠিক আছে বাবা আমরা নিজের দেশে ফিরে যাচ্ছি, নিজের দেশে শ্যুট করছি। আমরা শুধু বলেছি যে আমাদের যে পরিচালক যে ছিল রাহুল মুখার্জি, সে এসে আমাদের জন্য কাজটা করে দিই। রাহুল বিদেশের মাটিতে গেছে বিদেশি প্রোডাকশন, সেটা শেষ করতে। তখন বলা হলো সেটা নাকি গুপি শুটিং, মানে ফেডারেশনের পরিভাষায় গুপি শুটিং। ওই 1 সেকেন্ড, ওই 19 জন নিয়ে যাওয়া হবে না আর কি, যেহেতু যায়নি। তবে আমার যুক্তিটা হচ্ছে তোমরা তো বিদেশি শুটিং, বিদেশি প্রোডাকশন বলে তোমরা 2.5 গুণ টাকা নিয়েছো। তাহলে রাহুল যদি একটা বিদেশি ছবি করতে বিদেশের মাটিতে যায়,
তাহলে সেখানেও তাকে 19 জন দেশের লোকজনগুলো নিয়ে যেতে হবে। এটা লাগুই হবে না। হ্যাঁ, তাহলে সেটা গুপি শুটিং, তোমাদের পরিভাষায় তোমরা যেটা গুপি শুটিং বলো, সেটা হচ্ছে কি করে, এটা কেউ আমাকে বুঝিয়ে দিই। না, আরেকটা সেইটা জিনিস বোঝার হচ্ছে- পরেই, এটা বোঝার পরেই কিন্তু ডিএআই সিদ্ধান্ত নেয় যে না, এটা ভুল বোঝাবুঝি হয়েছে একটা, এবং এই সাসপেনশনটা তুলে নেওয়া হলো। Right. সেই স্বাধীনতাটা কিন্তু ডিএআই এর একটা ইউনিয়ন হিসেবে আছে। সেটা যখন ফেডারেশনকে, এফসিটিডব্লিউআই কে যখন জানানো হয়, তখন তারা বলেন যে না, তোমরা যে তোমাদের গিল্ডের তোমরা যে ডিসিশন নিচ্ছ সাসপেনশন তুলে নেওয়ার, এটাকে আমরা মানছি না। তাই জন্য আমাদের নির্দেশে কলাকুশলীরা কেউ কোঅপারেট করবে না, মানে তারা কেউ শুটিং এ আসবে। আমি এখানে জাস্ট দুটো কোয়েশ্চেন তোমাদের নিয়ে করেছি, তবে তোমরা আনসার। আমি একটা জিনিস একটু অ্যাড করে দিই। তুই যে দুটো প্রশ্ন করলে যে এই যে বড় লোক ডিরেক্টররা কি করে কথা বলছে, বা একটা বড় প্রডিউসারের জন্য আমরা একত্র হয়েছি, তুমি দেখবে যখনই তুমি কোনো পয়েন্টে কথা বলবে না, রিয়েল পয়েন্টে কথা বলবে, কনস্ট্যান্টলি ডিবেটটা না ঘুরিয়ে দেবে। এই যে কনস্ট্যান্টলি ডিবেটটা ঘুরিয়ে দেওয়া, এটা থেকে তোমায় বুঝতে হবে যে ভিতটা খুব দুর্বল। কারণ রিয়েল ভিতের উপরে দাঁড়িয়ে যদি কেউ কথা বলে, এই যেরকম গোল টেবিলে আমরা কথা বলছি, সেখানে যদি ফেডারেশনের কেউ থাকে, এই একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার ভালো বড় মানচিত্রটা জানে। তার ফলে যেটা হচ্ছে, খালি বড় প্রডিউসার, বড় লোক ডিরেক্টর, এগুলো অপ্রাসঙ্গিক, মালিক শ্রমিক সেন্টিমেন্ট বারবার করে প্লে করা, অ্যাবসলিউটলি অপ্রাসঙ্গিক কথা। মানে আমি যেটা বলছি সেটা, সেই পয়েন্টটা লিগালি ভ্যালিড কি ভ্যালিড না এটা নিয়ে কথা বলো। সেই লোকটা মার্চ থেকে এসছে না নদিয়ায় থাকে, এটা কোথা থেকে রেলিভেন্ট হচ্ছে? তোমরা যা যা নিয়ম বলছো, নিয়মগুলো কি আইনি? তোমরা বেআইনি কাজ করছো কি করছো না? আমি জাস্ট এই যে বিষয়টা নিয়ে কথা ছিল, এখানে আমার দুটো কোয়েশ্চেন আছে। এক হচ্ছে, আপনি যে বলছেন যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রাজি হয়নি রাহুল মুখার্জি, তো সে তো ধরুন সেটে যদি থাকে, মানে ঠিক ফেডারেশনের বক্তব্য ছিল যে সেটে ঢুকতে পারবে না, সেটে থেকে তো সে ডিরেক্ট, মানে ডিরেক্টরের ক্রেডিট জারি যাক, আমরা তো ঘোষ ডিরেক্টিং ব্যাপারটা জানি, সেও তো ডিরেক্ট করতে পারে। এই রাইটটাই নেই তো কথা বলবার, এটাই ভুল করছি। তুমি এখানেই তো ভুল করছো, এখানে গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। একটা ট্রেড ইউনিয়ন কি করে বলতে পারে যে কে ডিরেক্ট করবে, কে ডিরেক্ট করবে না? অধিকার অধিকার এখতিয়ারের মধ্যেই পড়ে না। আর ও ক্রিয়েটিভ প্রডিউসার যেটা হয়েছিল, তার একটা কারণ হচ্ছে যে পুরো জিনিসটা ছকে দেওয়া ওর অলরেডি, এবং সেটা ও দিয়েছে। এবং ও এটাও বলেছিল যে ঠিক আছে, আমি ফ্লোরে থাকবো না, আমি ফ্লোরের বাইরে বসে, বিকজ করতে করতে না সবার ভুলে গেছে কার কতটা অধিকার। আমরা অনেক কিছু মেনে নিয়েছি, অনেকে সেটা প্রতিবাদ করেছি, কিন্তু বিষয়টা যাতে পরিষ্কার হয়। এবার যে এই এতদিন ধরে বিভিন্ন রকম জিনিস মেনে নেওয়া হতে 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 কোথাও গিয়ে তো মানুষের পিঠ থেকে যায়। বলশেভিক রেভলিউশন 1905 সালের রুচি, ঠিক আছে? তার মানে তো আর 2 বছর আগে থেকে জিনিসটা শুরু হয়নি। তার আগে জারদের একটা লম্বা ইতিহাসে লোকে তো মেনে নিয়েছে, চুপ করে থাকতে থাকতে একটা পয়েন্টে জিনিসটা ফুটে বেরিয়েছে, রাইট? সো এটা এতদিন মানলেন, আজকে মানলেন না কেন? এটা না একটু ওই আবার মানে ওয়াটার বটলের মতো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস এখানে অ্যাড করো, সেটাতে এই পুরো গন্ডগোল ডামাডোলে হলোটা কি? চোর কি চলে গেল? এটা নিয়ে আমার ক্ষতিটা কারণ যে প্রোডাকশন, নাম্বার অফ প্রোডাকশন আরো কমে গেল, মানে চোরকি এলে আরো বম্বের কেউ আসছে। হ্যাঁ, আমি এখানে দুটো কোয়েশ্চেন আমার ক্লাব করা আছে। এক হচ্ছে, প্রথম যে এই যে চোরকিকে আসতে দেওয়া হলো না, তো এটার পিছনে তো এরকম একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স থাকতে পারে যে অন্য কোনো যে ওটিটি, এস্টাবলিশ ওটিটি, সে এইটা উস্কানি মেরে ফেডারেশনকে দিয়ে করাচ্ছে কিনা। তাহলে তো আমি বলবো যে ফেডারেশনের সঙ্গে মালিক পক্ষের খুব ভালো যোগাযোগ তো তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, মানে সেই মালিক পক্ষের এগেইনস্টেই সঙ্গে হয়ে আমরা কথা বলছি, এই একসঙ্গে যদি এটা না হয়ে থাকে, যেটা আপনারা বলছেন যে না, তাহলে এটা হয়, তাহলে প্রডিউসারের সামনে আছে, কারণ খালি ডিরেক্টরই এটা নিয়ে বলছে। শিবুদা খালি একমাত্র ডিরেক্টর, বড় প্রডিউসার, ডিরেক্টর প্রডিউসার পরমদা আছে, বাট আমিও তাই, সব আমাদের অনেক এই একজন ফিল্ম মেকার, তুমি জানো একটা জিনিস, যে ফাইনালি ছবিটা গিয়ে যখন ডিরেক্টর বানাতে যায়, তাকে প্রডিউসার বলে দেয় এই এত বাজেট বেড়ে গেছে, আপনি এটা কোনোভাবে 11 দিন 10 দিনে করে দিন, বা 9 দিনে করে দিন। এই যে 9 দিনে ছবিটা করে দিন, 9 দিনে তো ছবিটা করা অসম্ভব। তখন কি করে সে বেশি শুটিং করছে, 22 ঘন্টা 24 ঘন্টা, তারপর দিচ্ছে লোকেশন পাবে না বলে টানা 48 ঘন্টা। এই ফেডারেশনে সাজিয়ে দেওয়া জিনিসের জন্যই তাকে এটা করতে হচ্ছে, কিন্তু বাজেট কমানোর জন্যে, কারণ এক গাদা লোক দিয়ে দিয়েছে গাড়ির উপরে চাপিয়ে। আবার তারাই নালিশ করছে টেকনিশিয়ানরা কেন 48 ঘন্টা শুটিং করলো। তারা কি মানুষ নয়? কেউ বিনা পারিশ্রমিকে কাজ করছে না, তারা সবাই কাজ করছে এবং তারা আনন্দের সময় টাকাটা নিয়ে যাচ্ছে কাজটা করে। কিন্তু পয়েন্ট হচ্ছে কেন করতে হচ্ছে একটা ডিরেক্টরকে? ডিরেক্টর তো আমি বলবো বোকা বলেই লড়াইটা করছে। লড়াইটা করার কথা তো আসলে প্রযোজকদের, কারণ যা যা বেনিফিট হবে তার থেকে টেকনিশিয়ানস, সমস্ত টেকনিশিয়ানস এবং প্রডিউসার, তারা প্রথমে লাভবান হবে। ডিরেক্টর কী পাবে? ডিরেক্টর ঘোড়ার ডিম, লাস্টে গিয়ে পাবে যে আপনি ঠিক আছে 4 দিন বেশি শ্যুট করুন, বাজেটটা কন্ট্রোলে আছে। শিবুদা তুমি বলতে, প্রযোজকরা, বাকি প্রযোজকরা কোথায়, কেন এগিয়ে আসবে? তার আগে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। এগেন দেখবে যে ধরো
যেটা কবিতা বললেন, যে যখন তোমার যেটা কাজ তুমি যখন সেখানে ফেল করছো তখন তুমি বলছো, মানে তোমার এই প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা দেশের সরকার মানুষের ওয়েলফেয়ার ঠিক করে করছে না বলেই সে বলছে আচ্ছা আদানি আম্বানি একটু লস করে বিজনেস করতে পারে না, বিজনেসম্যান তো বিজনেস করতে আসবে, একটু যদি শিল্পপতিগুলো ভালো হতো, ব্যবসাদারগুলো যদি একটু ব্যবসাটা কম বুঝে মনটা বুঝতো, তুমি কেন এটা অ্যাপিল করছো? বিকজ মন যে বুঝবে বা ওয়েলফেয়ার যে বুঝবে, ভালো যে বুঝবে, সেটাই তো তোমারই তো বোঝার কাজ। মানে জিনিসটা কেমন হচ্ছে, তুমি 17 তলার একটা বিল্ডিংয়ে বসে আছো, বাইরে থেকে গ্লাস ক্লিন করতে এসছে, তুমি বলছো 17 তলা থেকে পড়ে গেলে ওই লোকটার কি হবে? না তুমি তাহলে 17 তলায় বসে আছো কেন? তুমি তো তলা অফিস করো। এটা তো হতে পারে না। সেই 17 তলায় উঠে যে গ্লাস ক্লিন করছে তার তো তোমার ওয়েলফেয়ারের সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আমি তোমাকে কথা বলি, 14 ঘন্টা শুটিংয়ের টাইম লিমিট, টেকনিশিয়ান থেকে শুরু হয়, লোকেশনে শেষ হয়ে যায়। একটা 40 ফিট রস্ট্রাম লাগানো আছে, তার উপরে 2টো 4K তোলা আছে। তুমি জানো ওই 4টে ছেলে কখন বাড়ি ফেরে? আরও 3 ঘন্টা পরে। ইয়েস। কোথায় যায় রুল? সবসময় একটা রাজনৈতিক শক্তির, আই এম সরি আমি বলতে বাধ্য হচ্ছি, সবসময় একটা রাজনৈতিক শক্তির গরিব হয়ে থাকা ফোর্স লাগে, কারণ সেটাই তাদের চালিকা শক্তি হয়। যে ওই দেখো ও বসে আছে একটা বিএমডব্লিউতে, আর তুমি দেখো শুটিংয়ের পরে 3 ঘন্টা ধরে খুলছো। চেঞ্জ ইট, তোমাকে চেঞ্জ করার জন্য আনা হয়েছে। ইউ আর দ্য পারসন, ইউ আর দ্য অর্গানাইজেশন। অনেকেও এমনও আছে যে এই বিএমডব্লিউটার আগে, এটা তো আজকে হচ্ছে, সে হয়তো 20 বছর স্ট্রাইভ করেছে, সেও কিন্তু না এটা আলোচ্যই নয় বিষয়টা। এই সমস্যা প্রোডিউসাররা সমাধান করবে কেন? না তুমি তোমার মানচিত্রটা বোঝো, অধিকারটা বোঝো, তুমি এর বাইরে বলতে পারো না। না এই বিষয়টা নিয়ে আলোচনা কোনো মানি পরে প্রশ্ন রাখি। আচ্ছা তোমরা সিসিআই এর কাছে গেলে কেন, হাইকোর্টে গেলে না? এরা যেটা করে সেটা হচ্ছে ভারতবর্ষের ট্রেড এবং ইন্ডাস্ট্রির নিরিখে যে রুলগুলো ফলো করা হয়, মানে নানা রকম প্র্যাকটিস থাকে, তো নানা প্রথা থাকে, সেই প্রথাগুলো দেশের আইনের সঙ্গে সাযুজ্য আছে কিনা সেটা সে দেখে। এটাও সে দেখে যে কোনো একটি সংস্থা বা দুটি সংস্থা হঠাৎ মনোপলি হয়ে যাচ্ছে কিনা, মানে তারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে কিনা। সো সিসিআই ইজ দ্য বডি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অলরেডি সিসিআই এটার ব্যাপারে রুলিং দিয়েছে। বম্বে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একদম এই রুলিং দিয়েছে যে শুধুমাত্র ফেডারেশন থেকেই লোক নিতে হবে। বম্বেতে কিন্তু 4টে ফেডারেশন, ঠিক আছে, কিন্তু তারপরেও সিসিআই বলছে যে শুধুমাত্র ফেডারেশন থেকে লোক নিতে হবে, এছাড়া তুমি শুটিং করতে পারবে না। এটা সম্পূর্ণ বেআইনি কথা। ফেডারেশন থেকে তুমি নাও, কিন্তু এরম নয় যে তোমাকে কেউ আটকাতে পারবে না, ফেডারেশনের বাইরে কোনো লোক নিতে পারবে না। সো অলরেডি সেই রুলিংটা আছে। বম্বের রুলিং মানে কিন্তু বম্বের রুলিং নয়, বম্বের রুলিং মানে কিন্তু সারা ভারতের জন্য রুলিং। কিন্তু ঘটনাচক্রে এইটা সামনে আসতে দাও, সেটাই ফলো করা হয়, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ফলো করা হয়, মালায়ালামে ফলো করা, সব জায়গাতেই। এই ফেডারেশনের ব্যাপারটা কি বাকি যে আমাদের পাশের যে অন্য রিজিওনাল ইন্ডাস্ট্রি ইত্যাদি সেখানে কি, মানে সেখানে কি অবস্থা? ফেডারেশন আছে এবং সবচেয়ে সিসিআই যে রুলিংটা দিয়েছে মাদার বডির এগেইনস্টে রুলিং মানে আমাদের ফেডারেশন মানে এফসিডব্লিউআই তার সঙ্গে অ্যাফিলিয়েটেড, সেখানে যে রুলিংটা দিয়েছে সেখানে অন্যান্য অ্যাফিলিয়েটেড বডি যে এই ধরনের মাদার অটোমেটিক্যালি। আরেকটা কথা তোমাকে বলে দিই, চলো ছোট করে আমি একটু তথ্য বেশি দেওয়ার চেষ্টা করছি আর কি। যেটা হচ্ছে পশ্চিমবাংলার ফেডারেশন এফসিটিডব্লিউআই, তারা দাবি করেন তাদের যে মাদার বডি, তারা যেখানে অ্যাফিলিয়েটেড যাদের আওতাভুক্ত, আমি যদি সেই মাদার বডির আওতাভুক্ত অন্য কোনো ইউনিয়নের, অন্য কোনো রাজ্যের ইউনিয়নের নিয়ে নিই, কোনো কলাকুশলীকে নিই, তিনি ক্যামেরাম্যান হতে পারেন, তিনি যা কিছু হতে পারেন, অটোমেটিক্যালি সে এলিজিবল। এলিজিবল তো যে কেউ সিসিআইয়ের ভার্ডিক্ট অনুযায়ী, বাট তাও আমি ঠিক করলাম যে কোনো একটা ইউনিয়নের সদস্য কাউকে নেব, সে অটোমেটিক্যালি এলিজিবল, সে যে কোনো রাজ্যে সারা ভারতবর্ষে কাজ করতে। আমাদের এখানে সে যদি অন্য কোনো সর্বভারতীয় ইউনিয়নের সদস্য হয়, সেরকম কোনো সিনেমাটোগ্রাফারকে নিলে তা সত্ত্বেও এফসিটিডব্লিউআই এর একজন ক্যামেরাম্যানকে নিয়ে পাশে বসিয়ে রাখতে হয়। সেই ক্যামেরাম্যান আমি যাকে নিয়েছি তিনিও কিন্তু মাথায় রাখো, ধরুন মাদার বডি এক্স হয় যদি, তিনিও কিন্তু তার সদস্য, আর এফসিটিডব্লিউআই কিন্তু তার সদস্য। হ্যাঁ, তো আসলে ওই মাদার বডির যে নিয়মগুলো সেগুলো অবধি ওরা লঙ্ঘন করেন। এবং আসলে তো মানে প্রশ্নটা ওঠাই উচিত না। এবং এই সিনেমাটোগ্রাফার যদি ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত কেউ হন, তাহলেও তোমাকে নিতে হবে। মানে সহজ কথায় বললে সারা ভারতে শুটিংয়ের নিয়ম একরকম, আমরা সারা ভারতের সমস্ত নিয়মের অংশীদার হয়েও আমাদের এখানে শুটিংয়ের নিয়ম আলাদা আলাদা, মানে কি অসম্ভব রকমের আলাদা। মানে ধরো শিফটেড টাইমিং, ধরো বড় বড় জিনিসে এখতিয়ার আলাদা, ম্যাপটা আলাদা,
মানে বলে দেবে এরপর আপনি এরকম সিন করলে তো আপনার লোক বেশি যেতে হচ্ছে, আপনি সিন ওরকম করবেন না, অন্যরকম সিন করবেন। এমনকি তুমি যদি বলো যে স্মল বাজেট ছবি করছি, এবার বাজেটটা ধরে নিচ্ছে যে 30 লক্ষ টাকার, এবার ওরা বলবে যে আপনি কোন ক্যামেরায় শুট করছেন, কম বাজেটের ওই ক্যামেরা হলে ওই ক্যামেরা হলে হবে না, এই সো এন্ড সো ক্যামেরা হলে আপনি অ্যালেক্সা নিতে পারবেন না। আমি অন্য রাজ্যের যে কথা বললেন উদাহরণ দিই, যেহেতু মানে মাঝে মধ্যে ফেডারেশন থেকে দাবি করা হয় ওরা নাকি সর্বভারতীয় নিয়ম পালন করেন, একবার আমাদের দু একটা সভায় ওরা দাবি করার চেষ্টা করেছেন ওরা কেউ বম্বেতে কাজ করেন না, মানে যারা নেতৃবর্গ আছেন আর কি। তো আমাদের বম্বেতে রেগুলার বেসিস কাজ করার অভ্যেস আছে, তো সেই জায়গা থেকে বলছি বম্বেতে ন্যূনতম 3টে ফেডারেশন আছে, 3টে মাদার বডি আছে, ঠিক আছে। এবার ওরা এসে বলে যখন একটা শুটিং হয় ওদের মধ্যে যে কোনো একজনের সদস্য আসেন বাইরে এসে বলেন যদি ইউনিটের মধ্যে কারোরই মেম্বার নয় এরকম কোনো লোক থেকে থাকেন, ওরা এসে রিকোয়েস্ট করে যে স্যার দেখুন না, যদি এটা মেম্বারশিপ আমি জানলাম এরকম আপনার 10টা এরকম লোক ইউজ করছে বা কাজ করছে যারা কোনো ইউনিয়নের মেম্বার না, যে কোনো একটা ইউনিয়নের মেম্বার করে দিন না একটু। দ্যাট ইজ অল দ্যাট দে আস্ক ফর, ইট ইজ নট ম্যান্ডেটরি। মানে বাচ্চা ছেলেমেয়েরা এফটিআই থেকে এসএফটি থেকে পাস করে গিয়ে কাজ করছে, কাজ করতে করতে অটোমেটিকলি তারা একটা পয়েন্টে ইউনিয়নের মেম্বার হয়, কিন্তু বাধ্যতামূলক নয় জিনিসটা। এটা যদি কেউ মনে করেন, যদি কেউ বলার চেষ্টা করেন যে এটা আমি ভুল বলছি, তাকে আমার সামনে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ দিতে হবে, আর না হলে আমি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবো। আমি এইখানে বলছি যে এফটিআইআই থেকে পাশ করা একটি ছেলে আমাদের একটা ছবিতে আমরা ওকে নিয়েছিলাম, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ফিল্ম, এবং সেই সময় আমাদের গিয়ে যেটা আমাদের ক্যামেরা সিনে টেকনিশিয়ানস যারা আছে তাদের গিল্ডে গিয়ে প্রায় রিকোয়েস্ট করে তাকে একটা কার্ড তৈরি করে, সেটা প্রফেশনাল বলা হয়েছিল। যদি এফটিআই থেকে কেউ পাশ করে থাকে, আমাদের তো ছাপ্পা দিচ্ছে সরকার, এটা কেন্দ্রীয় কলাক্ষেত্রের ক্ষেত্রে তো সে পেয়েছিল কার্ড, কিন্তু তার আগে আমাদের 5 বার গিয়ে বলতে হয়েছে যে প্লিজ রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের এটা তোমার ঘটনাটা আমি বলবো 1 in a million। হ্যাঁ, অনেক এটা ভাবতে হবে যে রূপকলা কেন্দ্র থেকে পাশ করেছে সরকারি প্রতিষ্ঠান, তারা আবার যখন কার্ড চাইতে যাচ্ছে তাদের পরীক্ষা নিচ্ছে ফেডারেশন। ক্যান ইউ ইমাজিন? না, আরেকজনের ক্ষেত্রে আমি কিছু করতে পারিনি, সেই ছেলেটি 4-5 বছর ধরে কাজ করেছে এবং তাকে তার প্রডিউসার বলছে যে আমি তাকে সিনেমাটোগ্রাফার হিসেবে নিতে চাই। সে যখন গেল তখন তাকে বলা হলো যে এখন তোমাকে অ্যালাউ করা যাবে না, কারণ এই ধরনের কাজে আগে আমাদের ক্যামেরাম্যান যারা আছে তারা আগে পাবে, তারপরে তুমি তার অ্যাসিস্ট্যান্ট বা তার সঙ্গে থাকো, কিছুদিন পর তুমি সেটা পাবে। এইটা কোথা থেকে? তুমি যে বলছো না কেন একত্র হলো, আলাদা আলাদাভাবে সবাই সাফার করছিল, কিন্তু জিনিসটা না ইনস্যানিটির জায়গায় চলে গেছে। মানে যারা এটা করছে তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা যে ডালটায় বসে আছে সেই ডালটা একসঙ্গে মিলে সবাই কাটছে। জিনিসটা এত ইনসেন লাগছে, মানে একটু দূরে যদি ছড়ে যাও, যে তারা নিজেদেরই এত ক্ষতি করছেন, টেকনিশিয়ানদের এত ক্ষতি করছেন। এই যে কথা বলেন টেকনিশিয়ান আমাদের সঙ্গে আছেন, সম্পূর্ণ বাজে কথা, বাজে কথা। টেকনিশিয়ানরা আমরা তো শুটিং করছি, আমি বলছি তো যারা এটা চালাচ্ছেন তারা যে কদিন ইন্ডাস্ট্রিতে আছেন তার থেকে 30 বছর বেশি টেকনিশিয়ানরা কাজ করছেন। তারা ইন্ডাস্ট্রিও তাদের থেকে অনেক ভালো বোঝেন, তারা জানেন কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা বাস্তব এবং কোনটা ওয়ার্ক করে। তারা কথা বলতে পারেন না কারণ তারা ভয় পান, কারণ তাদের সাসপেন্ড করে দেওয়া হয়, তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়। এই একটার পর একটা যে ঘটনা ঘটেছে, এই যে এটা সাসপেন্ড করে, এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যে কিছুদিন আগে হেয়ারড্রেসার গিল্ড থেকে ওরা প্রতিবাদ করেছিল বলে একটা মিটিংয়ে, তাই জন্য তাদের সাসপেন্ড না, এই কথাটা ক্লিয়ার করো। প্রতিবাদ করেছিল মানে ইলেকশন এসেছিল, ওরা বলেছিল ভোট হোক ভালো করে, প্রপারলি ওরা না ভোটের দরকার নেই, যা সিলেকশন হয়, ভোট হবে না, যা আছে তারা ঠিকই চলছে। যারা আপত্তি করেছিল তাদের পানিশমেন্ট হয়েছিল, সে তো প্রমাণ আমরা দেখেওছি। আমরা যতটা প্রমাণ চেয়েছিলাম আমরা না, আরেকটা জিনিস তোমায় বলছি যে জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো সিনেমা টেকনোলজি না পাল্টে যায় তো। একটা সময় যেভাবে সিনেমাটা হতো, ধরো এডিট, আমরা মুভিওলাতেও কাজ করেছি, আমরা স্টিনবেকেও কাজ করেছি, ঠিক আছে। তখন এই যে স্কিল সেটটা পাল্টাতে যায়। এই স্কিল সেটটা পাল্টাতে যখন যায়, তখন এই টেকনিশিয়ানদের তার স্কিল সেটটাকে একটু চেঞ্জ করতে লাগে, এটা খুব প্রয়োজন আছে। হ্যাঁ, এই জায়গাটা যে খুব জরুরি একটা সিনেমার পক্ষে, সেইটা না করে ওরা যে পরিধিটা করবার চেষ্টা করছে, মানে ফেডারেশন যে পরিধিটা করবার চেষ্টা করছে, এবং যেভাবে তার এই যে ধরো একটা ইউটিউবের জন্য একটা চ্যাট শো বা তোমার যে এই জায়গাটা, এটার মধ্যে তারপরে দেখবে যে তোমাকে 65টা লোক নিয়ে কাজ করতে। না, ইউটিউবে একটা ভিডিও সম্প্রতি শ্যুট হচ্ছিল কয়েক মাস আগে, সেখানে প্রযোজনা সংস্থাকে তারা একটা ইমেল পাঠান, সেটা হচ্ছে যে তারা লিখে পাঠান যে আপনি
এই আমার কাছে আছে ইমেলটা, আপনি ইললিগাল গুপি শুটিং কন্ডাক্ট করছেন। গুপি ইললিগাল, হ্যাঁ, না গুপি কথাটা তো ওদের পরিভাষা। সব থেকে বড় ইললিগাল কথা যারা বলছে, তাদের এখতিয়ার বহির্ভূত কথা যারা বলছেন, তারা লিখছেন ইললিগাল। সব থেকে বড় বেআইনি কথা যারা বলছেন, তারা অন্যকে বলছেন আপনারা বেআইনি কাজ করছেন। খুন করছে, কি করছে? আর ইউটিউবের জন্য একটা গান শুট করছিল একটা নদীর ধারে, 6টা না 10টা ছেলে মেয়ে। বড় একটা মেয়ে শিবু, একটি মেয়ে খুব ছবি বানানো নিচ্ছে, তার বাবা তাকে বলেছে 3 লাখ টাকা আমি দিচ্ছি, তুমি করো একটা কিছু ছোট করে করো। সে তার পরিচিত একজন সিনেমার সাথে যুক্ত লোককে বলেছে যে একটু গাইড করে দিও, মেয়ে একটা ছবি বানাতে যায়, ওরা বন্ধু বান্ধবরা ওরা করতে পারছে না। সেই ছবিটা কিন্তু ম্যাজিকও হতে পারে বা কিচ্ছু গার্বেজ হতে পারে, কিন্তু সেই রাইটটুকু পাবে না কেন একটা মেয়ে একটা ছোট্ট জীব আছে। আসলে আমার একটা জিনিস একটু বলবার জায়গা অরিত্র, সেটা হচ্ছে যে এখানে যে কজন বসে আছে আমরা, তাদের আমাদের অ্যাভারেজ প্রত্যেকের ইন্ডাস্ট্রিতে প্রায় 25 থেকে 30 বছরের মোর দ্যান তাদের হয়ে গেছে কাজ। আমি সব থেকে ছোট। হ্যাঁ, তো অ্যাভারেজ আমি বলছি সবারই 25-30 বছর হয়ে গেছে, আমারই 30 বছর হয়ে গেল। এইবার প্রশ্নটা হচ্ছে এখন বাকি দিনগুলোয় ইন্ডাস্ট্রি ভালো হোক, মানে ইন্ডাস্ট্রিতে চেঞ্জ হবে না হবে আমাদের কারোরই কিছু এসে যায় না। তাহলে এবার তুমি যে প্রশ্নটা করছিলে তাহলে এত কথা বলছেন কেন, ওই যে সুকান্ত ভট্টাচার্যের লাইনটা, যে এই ইন্ডাস্ট্রিকে একটা সুন্দর আরও বেশ কিছু লোক কাজ করবে, তাদের জন্য একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা, আর কিচ্ছু এসে যায় না। কালকে যদি ইন্ডাস্ট্রিতে কোনো কিছু চেঞ্জ না হয়, এই যে যেখানে আমরা কম্পিটিশন মানে এইতে আমরা কমিশন অফ ইন্ডিয়াতে আমরা যেটা পাঠিয়েছি, সেখান থেকে যদি বলা হয় না যা চলছে সেটা ঠিক, আপনারা ভুল, যেরকম চলছিল সেরকমই চলবে। আর যতদিন না বলা হচ্ছে আমরা যা নিয়ম চলছে সেটাই মানতে থাকতে। বড় কথা হচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে যদি সবকিছু ঝাঁপ পড়ে যায়, মানে ইভেনচুয়ালি আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মতো করে কোনো না কোনো পেশা কিন্তু এখানে এক সেকেন্ড আমি বলছি, আই থিঙ্ক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড যা রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীর সিনেমার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয় সিনেমার ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। তাই আমরাই একটা সিনেমার ল্যাঙ্গুয়েজে বলবো, ইফ ইউ হ্যাভ এ স্ক্রিপ্ট ইউ ডোন্ট নিড এনিথিং, কাম অ্যান্ড তোমার ড্রিমটাকে তুমি ফুলফিল করো। ইট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ। ডিস্টার্ব করো না তুমি তাদেরকে। যে প্রশ্নটা নিয়ে শুরু করেছি, উই আর অল হিয়ার টু প্রোটেক্ট। একটা কথা বলো, আজকে যে লোকটা একটা বড় বাড়িতে থাকে, যে লোকটা একটা বড় গাড়ি চালায়, বা যে লোকটা খুব প্রতিপত্তির মধ্যে রয়েছে, ভালো ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার পয়েন্টটা অন্য জায়গায়, তার দরকার কি করে নি মাথা ঘামানো? তার প্রয়োজন কি ঝামেলাটার মধ্যে ঢোকার? সে তো দিব্যি আছে, সে কিন্তু লড়ছে পুরো ইন্ডাস্ট্রির জন্য, সে লড়ছে কিন্তু আগামী দিনে যে নতুন প্রজন্ম আসবে তারা ক্ষমা করবে না। কিন্তু আমরা অ্যাফোর্ড করবো বলো তো? আজকে কৌশিকদার ছেলে ইজ এ রেয়ার এক্সাম্পল, যে এখনো কলকাতাতে আছে, কেউ থাকে না, চলে যায়, সবাই চলে যায়। আমার ছেলে থাকে না, তারা কিন্তু সিনেমাতেই কাজ করছে, এখানে করে না, বাইরে না না ওখানে করবো না, ওখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজ করা যায় না। যে মাঝখানে এই যে একটা বডি তৈরি করা হয়েছিল, টলিউড মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল এবং মিনিস্টার সেলফ ক্রিয়েটেড বডি হচ্ছে আমাদের যারা ইন্ডাস্ট্রির অংশ 3জন ছিলেন, গৌতম দা ছিলেন, দীপ ছিল, আর ছিলেন বোম্বাদা ছিলেন। এই 3জন নিজেদের আগ্রহেই ওনারা গিয়েছিলেন, এমন নয় যে আমরা বডি বানিয়ে পাঠিয়েছিলাম। তখন যে আমাদের বন্ধ করে রেখা হয়েছিল কাজটা, যেগুলো সাসপেনশন। আচ্ছা, বাইরে এটা ক্লিয়ার করা উচিত, কাজ বন্ধ কিন্তু আমরা করিনি। ডিরেক্টর উপস্থিত ছিলেন, বোম্বাদার মতো একজন সিনিয়র অ্যাক্টর উপস্থিত ছিলেন, টেকনিশিয়ানরা আসেনি, বয়কট করেছিল শুটিং করবে না বলে। ওটা শুরু, এবং একে ওরা যেটা বলেছিল সেটা হচ্ছে টেকনিশিয়ানরা না এলে ওরা শুট করে কি করে আমরা দেখে নেব। সেইটার জন্য আমরা বলেছিলাম আমাদের বন্ধ হয়েছিল, তখন আমরা ডিরেক্টররা না গেলে কি করে শুটিং হয় আমরা দেখে নেব বলে আমরা তখন ওনারা গিয়েছিলেন ডিরেক্টর বিদ্রোহ। এবং ডেফিনেটলি ওখানে আমাদের খুবই প্রিয় মানুষ, তারা আমাদের বন্ধুবৎসল মানুষ, অরূপদা ছিলেন, তারপরে ইন্দ্রনীল সেন ছিলেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন। এবং আমরা আশাই তো করবো এরা যদি থাকে, এরা কেউ কিন্তু এটা এই অমুক বনাম অমুক এরম নয়, যেটা বলছিল না, বনাম নয়, কিন্তু এরা সব আমাদের পরিচিত বন্ধুর মতন মানুষ। আমরা তো আশা করবো কি তারা সলিউশন হবে। তো এতগুলো মানুষ তো বোকা নয়, তারা কেন এত কথা বলছে? আমাদেরকে টাইম চাওয়া হলো, আমরা সত্যি আশায় বসে থাকলাম। এই 450-500 যারা ডিরেক্টর আছেন তাদেরকে বলা হলো, ভাই ওরা দেখছেন, কমিটি রিপোর্ট দেবে যে আমরা যে কথাগুলো বলছি, আমাদের যন্ত্রণার কথাটা আমরা যে বলছি যে ফেডারেশন একটা মানচিত্র দরকার, সেই মানচিত্রটা বেআইনি যেটা এখন রয়েছে, সেটা দিদি নিজে দেখে উনি বিবেচনা করে, এবং অরূপদা আছেন, ইন্দ্রনীলদা আছেন, এরা দেখে ঠিক করে বলবেন, এবং আমাদের সিনিয়ররা আছেন। কিচ্ছু হয়নি, আমরা 3বার ঠিক করেছিলাম, সেই মেলের কোনো উত্তর আসেনি। গৌতমদা বলেছিলেন দেখছি, এখনো কিছু হয়নি। এরকম অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মজাটা হচ্ছে নভেম্বরে মাঝামাঝি সময় আমাদের গৌতমবাবু ডেকে কালী পুজোর ঠিক পরপর বাড়িতে ডাকলেন, একটু আসবেন, আমরা গেলাম। আমাদের বলো তোমরা কোনো রিপোর্ট জমা দিতে পারো,
তোমাদের কি রিপোর্ট, মানে উল্টো হয়ে যাওয়ার ব্যাপারটা। আমরা রিপোর্টের জন্য ওয়েট করছিলাম, কারণ কি কমেডি তৈরি হয়নি কোনো। এবারে আমরা সত্যি খুব ভীষণ হতাশ হলাম, মানে আমরা ভাবলাম যে এদের উপর ভরসা করে বসেছিলাম, এখন তো এটার দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। তাহলে আমাদের কাছের মানুষরা, আমাদের পরিচিত মানুষরা, তারা জিনিসটাকে গুরুত্ব দিল না, এটাই তো ধরবো আমরা। আর কি ভাবতে পারি বলো? তাহলে আমাদের বেআইনিকতা সে সংশোধিত আইন, তার আইন ওরাই নির্ধারণ করে বলুন যে আমরা ঠিক না আমরা ভুল। যদি আমরা ঠিক হই, আমি এটুকুনি বলতে পারি ভবিষ্যতে যারা কাজ করতে আসছেন, যারা স্বাধীনভাবে সৃষ্টি করতে চান, এবং লক্ষ লক্ষ হাজার হাজার আমাদের যে টেকনিশিয়ানসরা রয়েছেন যারা আসলে ডিপ্রাইভড হচ্ছেন, বুঝতে পারছেন না আসলে যে তাদের ক্ষতি হচ্ছে, শ্রমিক পক্ষের মধ্যে আমরাও পড়ি। আমরা সত্যি সিনসিয়ার শ্রমিক, সারা জীবন সিনেমা করবো বলে অন্য কাজ ছেড়ে এসেছি। কাজে সেইখানে দাঁড়িয়ে তারাই উপকৃত হবে, একটা বেটার ইন্ডাস্ট্রির জায়গায় যাবে যখন এই মানচিত্রটা সর্বভারতীয়ভাবে এক জায়গায় আসবে, একটা আলাদা একটা অপারেট করা জায়গা নয়। সেইটার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কাজ করছি, এবং আমরা আশা করি যে এটা একটা সময় নিশ্চয়ই কেউ শুনবেন, নিশ্চয়ই কেউ ব্যবস্থা নেবেন, কেউ না করলে আমাদের দেশের আইন করবেন। এই আশায় মানুষ বেঁচে থাকে, এই আশা নিয়ে মানুষ এগিয়ে যায়। উনি বলছেন যে সব কটা ডিরেক্টরকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, তাই? তাদের অবশ্যই। আমি এখানে একটা কথা বলছি, এই আপনাদের মধ্যে একজন ডিরেক্টর একটা মানে অনলাইন পোর্টাল একরকম কিন্তু ইন্টারভিউ দিয়েছি, সেখানে কিন্তু সে বলেছিল না আমার ভুল ছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং তার পরবর্তীতে ওটাকে এডিট করে ওই আর্টিকেলটিকে চেঞ্জ করা। না, নাম বলেই বলো, কোনো রাহুল নিজেই ওই পুরো ঘটনাটার পরে। তো তাহলে মানে তাদের এই 450 জনের মধ্যে কি ইউনিটিটা আছে? মানে এটা কি মানে এটা থেকে তো একটা মানে চরিত্র এইটুকুন বোঝবার মতো তোমার ইন্টেলিজেন্স আছে। হঠাৎ করে ও হঠাৎ সকালবেলা অন্য কথা কেন বলতে শুরু করলো? একটা রাত কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালরা খুব দুর্বল, এটা তোমায় বুঝতে হবে। সমষ্টিগতভাবে একজন ইন্ডিভিজুয়াল সে খুব দুর্বল হয়, এবং সে ওর মতো করে করেছে, তাতে আমরা সত্যি মর্মাহত। এবং আজকে এতগুলো ডিরেক্টরের মধ্যে হাফ যদি এসে দাঁড়িয়ে বলে যে না আমরা চাইছি না এসব কিছু করা হোক, বাবা স্ট্যাটাস কো যা আছে চলছে, ফেয়ার এনাফ। এখনো অবধি আমরা যা স্টেপ নিয়েছি সেটা আমরা প্রত্যেকের সঙ্গে একটা বড়ভাবে গোটা সমষ্টির মধ্যে আমরা রেখেছি, পেশ করেছি প্রস্তাবটা। যেটা করা হচ্ছে আপনাদের সমর্থন আছে, তারা সমর্থন জানিয়েছেন, তাদের মধ্যে মেজরিটি সমর্থন জানিয়েছেন, তাই করা হচ্ছে। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডেকেছি, যে জেনারেল বডি মিটিং ডেকেছি, যে আমাদের পুরো সংগঠনে পুরো যোগেশ মাইম হল ভর্তি করে। আর শুধু তাই নয়, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সমস্ত ডিরেক্টরসরা আছে। প্রত্যেক পদক্ষেপের আগে আমরা কিন্তু তাদের নোটিশ দিয়েছি, বিশেষ এটা করছি এবং এটা জানিয়েই করছি। এবং খবর না পেলে তাদের মধ্যে যে উষ্মা তৈরি হচ্ছে, তারা যা হতাশা প্রকাশ করছে, কারণ অনেকে আজকে অয়ন তপন থিয়েটারের সামনে গিয়ে একটা ঘুগনি এবং চপের দোকান খুলেছে। আমি বলছি ইনর্মাস নাম্বার। আমি অনেক অ্যাক্টরদের কথা জানি যারা শিফট করে যাচ্ছে। আমি দর্শকদেরকে বলবো যে ইনস্ক্রিপ্ট বলে একটি পোর্টাল আছে, যেখানে আপনারা এই পুরো বিষয়টাকে নিয়ে অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। আপনারা যদি ডিটেলে জানতে চান সেটা গিয়ে দেখুন। আমি এখান থেকে আমার লাস্ট কোয়েশ্চেনে চলে আসবো, কারণ এটা নাহলে তো নেভার এন্ডিং ডিসকাশন হবে। যে আমি কোয়েশ্চেনটা করছি এইভাবে, কারণ আমরা দেখেছি যে টলিউডে একটা রাজনীতিকরণ হয়েছে, এটা দর্শকও বলে, তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে দেখতে পাও কমেন্ট সেকশনে নিশ্চয়ই। তো এটার এরকম ফ্লিপ সাইড নেই তো, যে এইবারে তোমরা এত সরব হয়েছো যে অন্য যে দলগুলো আছে তারা তোমাদেরকে পিছন দিয়ে কোনো রকম ব্যাকিং ইত্যাদি দিচ্ছে, রাজনৈতিক দল। হ্যাঁ, আর জাস্ট অ্যাকচুয়ালি আর হোয়াট ইজ দ্য ফিউচার অফ টলিউড, মানে কোন দিকে যাচ্ছে বাংলা সিনেমা? দেখো, রাজনৈতিক দল নিয়ে আমি একটা কথা বলে নিই। রাজনীতির দলের সাথে 0.1% কোনো রকমের ইনস্টিগেশন আমাদের কাছে এসে পৌঁছয়নি, এবং পৌঁছবার সাহস পাবে না। এইটুকুনি ঔদ্ধত্য আমাদের আছে। আমরা কোনো রাজনৈতিক দলকে আমাদের এই যন্ত্রণার মধ্যে ঢুকতে দেবো না। আমরা ভবিষ্যতের জন্য, আজ ঋদ্ধি হোক, ঋতব্রত হোক, উজান হোক, এদের প্রত্যেকে যে ভবিষ্যতের যারা রয়েছেন, অনুসার যারা যত ছেলেমেয়েরা রয়েছে, এদের বেটার ফিউচার দিয়ে যেতে পারি, যাতে অন্তত সম্মানের সাথে যারা আমাদের লোকের মনে রাখে, নইলে এই জিনিস চলতে পারে। মানে রাজনীতির লোক নিয়ে তো সমস্যা নেই, সমস্যাটা সিনেমার লোক হতে হবে। মানে কারণ মানে এরকম নয় কিন্তু যে টালিগঞ্জের ফেডারেশনে যারা চালাতেন আগে, তাদের মধ্যে রাজনীতির লোক ছিলেন না। তারা, এটা আমি বারবার বহু পুরনো লোকের কাছে শুনেছি, তারা রাজনীতির গল্পটাকে ইন্ডাস্ট্রির বাইরে রাখতেন। ওই অ্যালিয়েন্সটা ছিল, সেটা বাইরে। কারণ তারা ইন্ডাস্ট্রির ভেতরের লোক, ওই কাজ করতে 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 তাদের কেরিয়ার তৈরি হয়েছে। কাজে তাদের প্রাথমিকভাবে যে জিনিসটাকে তারা ইউজ করতেন এক্ষেত্রে, সেটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স দিয়ে যে মুহূর্তে তুমি ডিল করবে, এবং তোমার যদি প্রাথমিক উদ্দেশ্যটা হয় যে আমি ইন্ডাস্ট্রিটাকে স্টেবল করছি না আনস্টেবল করছি, এই বোধ যদি তোমার থাকে, তাহলে প্রবলেমগুলো সলভ করা যায়। কিন্তু তুমি যদি নিজে কোনো দিন ছবি না বানাও, তোমার ছবি সম্বন্ধে কোনো ন্যূনতম ধারণা নেই, তাতে তুমি রাজনীতির লোক হও আর অ্যাস্ট্রোনট হও, কিছু এসে যায় না। আর ইউ কোয়ালিফাইড? ইউ আর নট।
তো এটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা আমি একটা জিনিস বলতে চাই যে রাজনীতির সঙ্গে কিন্তু সিনেমার কোনো সম্পর্ক নেই, এবং কোনো রাজনৈতিক দল আমাদের এইভাবে যে তুমি যে প্রশ্নটা করলে উস্কানোর কথা, আমি একটা জিনিস বলতে চাই যে এখানে অনেকে বসে আছেন, আমরা জানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তি মানুষের তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতবাদ থাকে, বৃহত্তর মতবাদ থাকে একটা, আর সেই মতবাদ থেকে তারা হাতের কাছে তাদের যে অপশনগুলো আছে, রাজনৈতিক অপশনগুলো আছে, তাদের মধ্যে একজন কাউকে বেছে নেন, সেটা অনেক সময় চেঞ্জও করে আর কি। এটা হচ্ছে রাজনীতির জায়গাটা। বাট তার মানে কি এই যে আমি যে ক্ষেত্রে কাজ করি সেই ক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি দিনের পর দিন অনধিকার চর্চা চলছে বা এখতিয়ারের বাইরে কাজ চলছে, আমি যদি সেই কথাটা বলতে যাই যে এটা ভুল হচ্ছে, সঙ্গে সঙ্গে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র রূপে এটাকে পেশ করা হবে। এইটা হচ্ছে সব থেকে বড় ফাঁদ রাজনীতিকরণের, যে মুহূর্তে তুমি বেসুরে কথা বললে, তুমি আগে প্রিয় মানুষ ছিলে, ওই দেখো বেসুরে কথা বলছে, তার মানে হচ্ছে অন্যদিকে, তার মানে জিনিসটা আমি তো কম গালাগাল খাই, আমি আমার নিজের কথা বলছি, আমি তো শাসক দলের ঘনিষ্ঠ বলে বিরোধী যারা এই মুহূর্তে রাজ্যে আর কি, তারা তো কম গালাগাল দেননি আমাকে। তার মানে এইটা না যে আমি যে মুহূর্তে একটা অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলাম, সঙ্গে সঙ্গে তাদের স্বার্থে আঘাত লাগছে বলে সেটাকে সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের চেহারা দেওয়া হবে। এইটাই হচ্ছে আসল রাজনীতি, এবং এইটা থেকে একটি শিল্পক্ষেত্রকে দূরে রাখা দরকার। শুধু শিল্পক্ষেত্র না, যে কোনো সুষ্ঠু ক্ষেত্রকে দূরে রাখা দরকার। সমালোচনা নেওয়ার ক্ষমতাটা জানতে থাকতে হয়, সমালোচনা বোঝার বোধটা থাকতে হয়, না হলে কোনোদিন এগোনো যায় না। আমার জায়গাটা হচ্ছে যে এই যে আমরা চেষ্টা করছি যে যাতে সিনেমা বেশি হয়, তার কারণ আমি একজন ডিরেক্টর আর আমি একজন প্রযোজক। এবার আমার স্বার্থ কোথায়, আমার স্বার্থর গল্পটা কোথায় হচ্ছে? আমার একা বহুরূপী ব্লকবাস্টার হয়ে গেলে কিছু লাভ হবে না, বিকজ আজকে জলসা মুভিজ বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে তার কারণ নাম্বার অফ সিনেমা কমে যাচ্ছে। তো একটা চ্যানেল এসে দেখছি আমি তো সিনেমাই পাচ্ছি না, বন্ধ করে, তাহলে আমি ব্লকবাস্টার বানিয়ে কী লাভ হবে? তো এখানে প্রকারান্তরে কিন্তু আমাদের প্রত্যেকের দরকার হচ্ছে আরও নতুন ফিল্ম মেকার, আরও নতুন বেটার আইডিয়াস, বেটার কন্টেন্ট, বেটার জিনিস। তাহলে কি হবে, আরও প্লেয়ার বাইরের থেকে তারা চলে আসবে, বাহ বাংলায় তো দারুণ দারুণ কাজ হচ্ছে, তাহলে এখানে ইনভেস্ট করি, তাহলে এখানে আসি। তা উল্টো দিকে তো আমারই তো লাভ হবে। আরে একটু সারা এই কথাটা কিন্তু কেউ বুঝতে পারছে না। আর একটা বড় জিনিস, একটা প্রশ্ন আমি জানি না তুমি করলে আমার মানে আমার মনে হয় ভালো হতো, তার কারণ আমরা একটা কথা বারবার বলছি, গুপি শুটিং। গুপি কথার অর্থ হলো গোপনে শুটিং। আপনি গোপনে কখন একটা লোককে করতে বাধ্য করবেন? তো এটা গোপন জিনিসটা তখন, এটা কি গোপন ইস্তেহার যে আমি গোপনে স্বাধীনতা আন্দোলন করবার জন্য লুকিয়ে রয়েছি, যে আমি একটা ইস্তেহার দিয়ে আমি গোপনে ছবি করছি? এটা তো গোপন, তার মানে গোপনে কোনো ছবি নয়। গোপনে কেন আপনি বাধ্য করছেন? তার কারণ হচ্ছে আমার কাছে বাজেট নেই, তাই আমি আমার স্বপ্নটাকে আমি একটা গান বানাতে চাই, আমার কাছে টাকা নেই, তাই আমি শুটিং করতে গেলে শোন না 4-5 জনে মিলে গান বানাও, অমনি সে হলো গুপি। আরে প্রশ্নটা তার, আমি আমার স্বপ্ন দেখছি, একটা কম টাকা দিয়ে একটা বড় স্বপ্ন দেখছি। দেখুন সিনেমা ফিল্ম মেকার সে স্বপ্ন দেখে, সে আর কিছু করে না, তাকে বারবার বলা হচ্ছে তুমি গুপি। আরে তাহলে তো ফিল্ম ফেস্টিভ্যালে যত লোক শুটিং, যত লোক ছবি, তাহলে জাফর পানাহি তো সব থেকে বড় গুপি ডিরেক্টর। ওর ট্যাক্সিটা, ওই ট্যাক্সির যে ছবিটা করেছে, পথের পাঁচালী তো গুপি, ইরানের সবাই তো গুপি, সবাই গুপি, পৃথিবীতে সবাই গোপনে শুটিং করে। পথের পাঁচালী গুপি। তাহলে তো মানে এই ফেস্টিভ্যালে কি হচ্ছে, এই ফেস্টিভ্যালে যে কোটা ছবি, চেয়ারম্যান শ্রী গৌতম ঘোষ তার ছেলের যে ছবিটি, ঈশানের যে ছবিটি এত প্রশংসিত হয়েছে, আমাদের সকলে এত ভালো লেগেছে, 100% সেটি তো ফেডারেশনের পরিভাষায় সম্পূর্ণ, মানে সেখানে পুরোপুরি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সবাইকে নিয়ে হয়। না পড়ো এবারে মসজিদের ছবি, এবারে যেটা চেয়ারম্যানের ছবি, না তাহলে ওই ছবিটাই তো মডেল হওয়া উচিত, যে সব ডিরেক্টররা ওটাকেই ফলো করবে। বিদেশের গিয়ে করেছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। একটা ছবি বানাতে গেলে একটা দৃশ্যে যা লোক লাগবে, যে কোনো পরিচালক তাকে ওটা নিতেই হয়। আর যেখানে লোক লাগবে না, ধর্মতলায় হিরো রাস্তা ক্রস করবে বা একটা বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ওই শটটার জন্যে ওই 30 জন 70 জনকে নেওয়ার দরকার হয় না, সেইটা চাপিয়ে দেওয়াটা ঘোর অন্যায়। ইনফ্যাক্ট এটার কোনো অধিকারই নেই করবার। মালিকের তো একটা পেট আছে, পেটে লাথি যদি শ্রমিকের পড়ে, মালিকেরও তো পড়ে, ওরা বুঝতে পারছে না। মালিক চলে গেলে তো আমরা শ্রমিকরা থাকবোই, তার শুধু পেটও থাকবে না কারোর। আমাদের যদিও সাকসেস পায়, তাহলে জয়দীপ কালকে ছবির প্রডিউসার হবে, কালকে অনির্বাণ ছবির প্রডিউসার হবে, আরও সবাই প্রডিউসার হতে থাকবে। তাহলে কি হলো, নাম্বার অফ প্রডিউসার বেড়ে গেল। কিন্তু এখন টিভির ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে হয়তো হয়নি, টিভির ক্ষেত্রে যেটা সবচেয়ে, আমরা তো টিভি করেই এসেছি,
বেশিরভাগই আমরা এখানে সবাই প্রায় সবাই টেলিভিশন করে এসেছি। এখন যেটা নিয়ম করে দিয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারবে না, তাকে চিরকাল অ্যাসিস্টই করে যেতে হবে। মানে ডিরেক্টর হলে শেয়ার অ্যাসিস্ট করতে পারে। আমি সেটাই বলতে চাই, তার যেখানে অ্যাম্বিশন থাকবে আমি অ্যাসিস্ট্যান্ট হব। এবং পরিচালক হয়ে যাওয়ার পর তো তার অনেক দায়িত্ব এসে যায় এবং কাজের পরিধিও ক্রমশ কমতে থাকে। হতে পারে এরকম যে একটা মানুষ হয়তো একটা ছবি পরিচালনা করার পর বা একটা সিরিয়াল পরিচালনা করার পর সে আর সুযোগ পেল না, তখন তো সে ইচ্ছে করলে আবার তার অ্যাসিস্ট করার ইচ্ছে হতে পারে যে ঠিক আছে আমি আরও একটু শিখি, আমি আর একবার অন্তত আরেকজনকে অ্যাসিস্ট করি। নিয়ম আছে, হ্যাঁ, মানে মানিরত্নমের ডিরেক্টর শাহাদ আলী নিজে সাথিয়া বানানোর পরে আবার মানিরত্নমকে ডিরেক্ট বিজয় নাম করেছে। আমার অ্যাসিস্ট্যান্ট অরিত্র তো ছবি, ও নিজে ছবি করে, তারপর ও আমার ছবিতে ও এসে আমার সঙ্গে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করে। অ্যাসোসিয়েট ডিরেক্টর ঠিক আছে, অ্যাসিস্ট করতে পারবে না, এই নিয়মটা আছে। এক মিনিট, এটা একটু বলে দিই। অ্যাসোসিয়েট ডিরেক্টর তুমি নিতে পারো, কিন্তু তাকে যদি তুমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখো তোমাকে না অত কথা বলবে কেন? নিতে দেবে না। যে মানুষ যদি কাজ শিখতে চায়, আমার শেখার জায়গাটা তো ওপেন থাকবে। আমি একটা ছবি পরিচালনা করেছি মানে আমি পরিচালক হয়ে গেলাম, আমি আর কোনোভাবে অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, বা আমি আর কাজ শেখার জায়গা আমার শেষ হয়ে গেল, এটা তো হতে পারে না। এটা বলার কেউ জয়দীপ তখনই বলবে যে তুমি নাও না, আপত্তি করছি না, এই তিনজনকে নাও। তারপর সেটাই বলছি, ওই তিনজনকে নিতেই হচ্ছে। না, ছোট জিনিস একটা অ্যাড করতে চাইবো যে এই যে যদি জিনিসটা এরকম ক্রমাগতভাবে মালিক পক্ষ শ্রমিক পক্ষ হয়ে যায়, এই সত্যটা অস্বীকার করে কোনো লাভ নেই। আজকের টেবিলে আমরা বসে বাংলা ছবির ভবিষ্যৎ, বাংলা ছবির ঐতিহ্য নিয়ে কথা বলছি। অ্যাকনলেজিং দ্য ফ্যাক্ট, পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা ম্যাসিভ এক্সপ্লোরেশন ঘটছে। আজকে যদি আমি আমার প্রডিউসারদের এক্সক্লুড করতে থাকি আমার সিস্টেমটা থেকে, তাদেরকে বৈরি করতে থাকি, তাদেরকে বের করতে থাকি, আলটিমেটলি একটা বিজনেসম্যান গিয়ে কিন্তু একটা যন্ত্রের হাত ধরবে। এমনভাবে সিনেমা পৃথিবীতে হয়তো খুব তাড়াতাড়ি বানানো যাবে যখন একটা লোক একটা কম্পিউটারে বসে একটা সিনেমা বানাবে এবং কনস্টিটিউশনের বাইরে। তুমি সেটা আটকানোর একটাই প্রসেস। আমরা যেটাকে পিপলস আর্ট ফর্ম বলছি, সিনেমা ক্রিয়েটেড বাই পিপল, ওয়াচড বাই পিপল, সেখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের হাত ধরে থাকতেই হবে। এখানে তুমি যদি বাইনারি খেলতে আসো তাহলে মাথায় রাখতে হবে সর্বনাশ হবে, সর্বনাশ হবে, কারণ যন্ত্র রেডি হয়ে আছে। প্রতিটা লোক স্টেক হোল্ডার, যারা অরিত্র কলাকুশলীরা স্টেক হোল্ডার, প্রযোজকরা স্টেক হোল্ডার, পরিচালকরা স্টেক হোল্ডার, প্রতিটা লোকের সঙ্গে আলোচনার প্রয়োজন। এটা কোনো এখানে কোনো রকম ভাবে কোনো একনায়কতন্ত্র চলতে পারে না। চলতে দিলে ওইটা হবে যেটা অনির্বাণ বলছে। আমার বক্তব্য যখন এতই কথা হচ্ছে, ইয়াস জোহর কি ছিল গো? আগে উনি প্রোডাকশন কন্ট্রোলে ছিলেন, পরে প্রোডিউসার। কি তৈরি করেছে ইয়াস জোহর? ধর্ম প্রোডাকশন। হ্যাঁ, তাহলে মার্কেটটাকে কারা আটকাচ্ছে? কোত্থেকে আসছে? ইয়াস জোহর তৈরি করেছে কিন্তু সারা ভারতবর্ষের অন্যতম সব থেকে বড় প্রোডাকশন হাউস। না শুধু তাই নয়, রোহিত শেট্টিও তাই। না পৃথিবীর সমস্ত জায়গায় যত এখানে এই কাজ বাড়বে তত দেখবে আজকে যে কোনো লোকই প্রডিউসার হয়ে যাবে। আমি তো বলছি উল্টো জিনিস হচ্ছে, কাজ যত তুমি বনি আটকে দিচ্ছ তত তুমি মনোপলির জায়গা বাড়াচ্ছ, আর যত তুমি কাজ খুলে দেবে এনিবডি ক্যান বি এ প্রডিউসার। আরে সবাই প্রডিউসার। সারা ভারতবর্ষে সাকসেসফুল ডিরেক্টর যারা ব্লকবাস্টার দিয়েছে, যারা বড় হিট দিয়েছে, তারা প্রডিউসার হয়ে গেছে। সারা বিশ্বেও আমরা পাচ্ছি না। আমি বলছি মার্কেট খুলে দাও, প্রচুর ছবি হোক, যত ছবি হবে যে কেউ হঠাৎ করে দেখবে এখান থেকে একটা মঞ্জুমেল বয়েস হচ্ছে, ওখান থেকে একটা নায়াত্তু হবে, আর যত হবে যত প্রডিউসার বাড়বে, যত যে কেউ প্রডিউসার যত হতে থাকবে, যত ইনভেস্টর ঢুকবে, তত দেখবে আমি তোমায় বলছি ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। এবং এটা কিন্তু একটা অন্য মজা আছে এই ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, সেটা হচ্ছে এটার সঙ্গে ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা গ্রোথ হবে, এটার সাথে সিনেমা হলের আশেপাশের একটা গ্রোথ আছে, মানে সিনেমা হলের একটা পেরিফেরাল একটা গ্রোথ আছে, এই সমস্ত জিনিসগুলো হবে। আচ্ছা, আমরা অনেক আলোচনা হলো, আমরা মোটামুটি সব টপিক কভার করেছি। আমি খালি পরিচালকদের এটাই বলতে চাই যে নাম্বার অফ প্রোডাকশনও বাড়ুক, তার সাথে কোয়ালিটিটাও যেন বাংলা ছবির বাড়ে, ডেফিনেটলি। মানে মঞ্জুবেল ময়েজদের মধ্যে স্ট্যান্ডার্ডে ব্রহ্মযুগম স্ট্যান্ডার্ডের জন্য ছবি। আর আমরা শেষ করি এই মতে যে অরিত্রর যে ভয়টা আছে, অরিত্র এই ইন্টারভিউটা করেছে বলে অরিত্রকে কেউ কেস দেবে না। অরিত্রটা নিজের মধ্যে বলতে পারছে না, আমাদের সবাইকে দিন, দিলে সবাই আমাদেরকে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অরিত্রকে দেবেন না, কালকে অরিত্র বিপদে ফেলবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।